রাত এখন গভীর, চারপাশ নিস্তব্ধ। জানালার ওপাশে হয়তো কোনো এক অতৃপ্ত ছায়া আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ আপনি জানেনই না। অন্ধকার যখন কথা বলে ওঠে, তখন যুক্তি হার মানে আর শুরু হয় হাড়হিম করা কোনো এক সত্য কাহিনী। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অলৌকিক সত্য। আজ আমাদের গন্তব্য ময়মনসিংহ জেলার শান্ত এক গ্রাম পালপাড়া। কিন্তু ১ বছর আগে ঘটে যাওয়া একটি মৃত্যু এই শান্ত গ্রামটিকে পরিণত করেছে এক জীবন্ত নরকে। একটি অভিশপ্ত কবর, যা মাটি গ্রহণ করতে চায় না, আর একজন অতৃপ্ত আত্মা যে রাতের অন্ধকারে মানুষের দরজায় করাঘাত করে বলছে, বড্ড শীত করছে রে। বুকটা শক্ত করে বসুন, কারণ আজকের ঘটনাটি কোনো কাল্পনিক ঘটনা নয়, বরং পালপাড়ার মানুষের রক্ত হিম করা বাস্তব অভিজ্ঞতা। আর ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন পালপাড়া থেকেই মোহাম্মদ সাদমান সাব্বির। তাহলে চলুন প্রবেশ করি পালপাড়ার সেই অন্ধকার গলিতে। আসসালামু আলাইকুম, আমি সাদমান সাব্বির। আমার ঠিকানা ময়মনসিংহ জেলার পালপাড়া গ্রামে। পালপাড়া গ্রামটি এমনিতে শান্ত, কিন্তু ১ বছর আগে এক ব্যক্তির অপমৃত্যু পুরো গ্রামের বাতাসকে যেন ভারী করে তুলেছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পর থেকেই শুরু হলো অদ্ভুত সব কাণ্ড। তাকে কবর দেওয়ার পর দেখা গেল কোনো কারণ ছাড়াই কবরের মাটি ধসে যাচ্ছে। গ্রামবাসী বারবার মাটি ভরাট করে, কিন্তু প্রতিবারই কবরটি ভেঙে যায়, যেন মাটি তাকে গ্রহণ করতে চাইছে না। সম্প্রতি সেই অতৃপ্ত আত্মা গ্রামে ফিরে এসেছে বলে রটে গেছে। এক একজনের অভিজ্ঞতা এক এক রকম ভয়াবহ। প্রথম ঘটনাটি ঘটেছিল এক মঙ্গলবারে। গ্রামের নৈশ প্রহরী রহমান চাচা রাত ২টার দিকে টর্চ নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন সেই কবরস্থানের পাশের বাঁশঝাড়ে কেউ একজন ঝুলে আছে। রহমান চাচা ভাবলেন হয়তো চোর ছাচোর হবে, কিন্তু কাছে গিয়ে টর্চ মারতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখলেন সেই ১ বছর আগে মারা যাওয়া লোকটা জিভ বের করে শূন্যে ভাসছে, তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। রহমান চাচা বেহুশ ছিলেন ৩ দিন, তার প্রচণ্ড জ্বর এসেছিল। এরপর রহিমা খালা বাড়ির পেছনের পুকুরে থালা বাসন ধুতে গিয়েছিলেন। হঠাৎ তিনি দেখলেন পুকুরের ওপারে সেই লোকটা দাঁড়িয়ে আছে। লোকটার গলার চারপাশটা কালো হয়ে আছে, যেন এখনও সেখানে দড়ির দাগ টাটকা। লোকটা রহিমা খালার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে শুরু করলো এবং চোখের পলকে পুকুরের পানির ওপর দিয়ে হেঁটে তার দিকে আসতে লাগলো। খালা থালা বাসন সব ফেলে চিৎকার দিয়ে ঘরে দৌড়ে পালালেন। গ্রামের করিম মাঝি রাত করে নৌকা নিয়ে ফিরছিলেন। হঠাৎ মাঝ নদীতে নৌকার গতি থেমে যায়, যেন নিচ থেকে কেউ লগিটা ধরে রেখেছে। করিম মাঝি নিচু হয়ে পানিতে টর্চ মারতেই দেখলেন সেই লোকটার নীল হয়ে যাওয়া মুখটা পানির নিচ থেকে দেখা যাচ্ছে এবং সে তার দিকেই তাকিয়ে আছে। লোকটা হঠাৎ পানির ওপর ভেসে উঠে নৌকার এক কোণায় চেপে বসল। নৌকার তলাটা মরমর করে উঠতে লাগলো, আর চারদিকে পচা লাশের গন্ধ ছড়িয়ে পড়ল। মাঝি ভয়ে জ্ঞান হারালেন। জ্ঞান হারিয়ে নৌকায় পড়েছিলেন। পরদিন সকালে জেলেরা তাকে উদ্ধার করে। এরপর স্কুল মাস্টার রফিক সাহেব আসরের নামাজের পর লাইব্রেরি থেকে ফিরছিলেন। পথের ধারের ঝোপের ভেতর থেকে কেউ তাকে নাম ধরে ডাকল। তিনি ভাবলেন কোনো ছাত্র হয়তো বিপদে পড়েছে, কিন্তু ঝোপের আড়ালে তাকাতেই দেখলেন সেই লোকটা মাটির উপর উপর হয়ে বসে নিজের কবর খুঁড়ছে খালি হাতে। লোকটা মুখ তুলে তাকালো, তার চোখের কোটর থেকে তখন রক্ত ঝরছিল। রফিক সাহেবকে দেখে সে বলল, মাস্টার সাহেব, কবরের ভেতর দম বন্ধ হয়ে আসে, একটু জায়গা দেবেন আপনার ঘরে? রফিক সাহেব সে যাত্রায় উল্টো পথে দৌড়ে প্রাণ বাঁচান। এরপর সুবল দাস মাঝরাতে জাল সারাতে উঠানে বসেছিলেন। হঠাৎ তার মনে হলো ঘরের চালে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। টর্চ চালিয়ে চালে আলো ফেলতেই দেখলেন লোকটা চালের ওপর উপর হয়ে শুয়ে আছে
এবং তার হাতগুলো অস্বাভাবিকভাবে লম্বা হয়ে সুবলের দিকে নেমে আসছে। লোকটার হাতের আঙুলগুলো ছিল হাড় সর্বস্ব, আর নখগুলো ছিল দীর্ঘ। সুবল দাস ভয়ে চিৎকার করে পাড়াশুদ্ধ মানুষ জড়ো করেছিলেন, কিন্তু ততক্ষণে সেখানে শুধু ছাইয়ের মতো কিছু ধুলো পড়েছিল। গ্রামের 7 বছরের ছেলে অপু বিকেলে বল খেলছিল বাগানের ধারে। হঠাৎ বলটা কবরের পাশের জঙ্গলে চলে যায়। অপু বল আনতে গিয়ে দেখে একজন লোক গাছের ডালে বসে পা ঝোলাচ্ছে। লোকটা অপুকে দেখে মিষ্টি করে হেসে বলল, বলটা কি চাই খোকন? এসো, নিয়ে যাও। অপু যখন কাছে গেল, দেখল লোকটার কোনো ছায়া নেই এবং তার পা দুটো মাটি স্পর্শ না করে শূন্যে ভাসছে। অপু আজও সেই আতঙ্কে কারোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এইসব ঘটনা শুনে আমি কিছুটা সন্দিহান ছিলাম, যতক্ষণ না ঘটনাটা আমার সাথে ঘটল। আমি বন্ধুর বাসা থেকে ফিরছিলাম। তখন রাত প্রায় 11:30। পালপাড়ার সেই পুরনো বটগাছ আর ভাঙা কবরের রাস্তাটা দিয়ে আসার সময় চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাকও যেন থেমে গিয়েছিল। হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কেউ একজন হাঁটছে। আমি থামলে সেই শব্দটাও থেমে যায়। সাহস সঞ্চয় করে পেছনে ফিরে তাকালাম, কিন্তু সেখানে জনমানব নেই। কিন্তু কয়েক পা বাড়াতেই আমার কাঁধে একটা বরফ শীতল হাতের স্পর্শ পেলাম। হাতটা এতই ঠান্ডা যে আমার হাড় পর্যন্ত কেঁপে উঠল। আমি ঘাড় ঘুরিয়ে যা দেখলাম তা সারা জীবন আমার দুঃস্বপ্নে তাড়া করবে। সেই লোকটা, তার চোখ দুটো টকটকে লাল, আর গলার অবশিষ্ট অংশটা তখন ঝুলে আছে। সে আমার একদম কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, আমার কবরটা বারবার ভেঙে যাচ্ছে কেন বলতে পারিস? খুব শীত করছে রে, তোর ঘরের কোনায় একটু শুতে দিবি? আমি চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। কোনো মতে দৌড়ে যখন বাড়িতে ঢুকলাম, দেখি আমার জামার পেছনে কাদার দাগ এবং কবরের সেই পচা মাটির তীব্র গন্ধ নাকে আসছে। সেই রাতের পর থেকে পালপাড়া আর আগের মতো নেই। গ্রামের বয়োজ্যেষ্ঠরা সিদ্ধান্ত নিলেন কোনো বড় তান্ত্রিক বা ওঝা আনবেন, কিন্তু পরদিন সকালে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। গ্রামের সেই ভাঙা কবরের সামনে একজোড়া মানুষের পায়ের ছাপ, যা সোজা আমার জানালার নিচে এসে শেষ হয়েছে। গ্রামের এই ভয়াবহ অবস্থা দেখে স্থির থাকা সম্ভব ছিল না। রহমান চাচা, রহিমা খালা, করিম মাঝি, রফিক মাস্টার, সুবল দাস এবং ছোট্ট অপুর বিভীষিকাময় অভিজ্ঞতার পর যখন আমার জানালার নিচে সেই ভৌতিক পায়ের ছাপ দেখা গেল, তখন পুরো পালপাড়া আতঙ্কে জমে গিয়েছিল। গ্রামের মাতব্বর এবং বয়োজ্যেষ্ঠরা জরুরি সভা ডাকলেন। সিদ্ধান্ত হলো, এই অপশক্তিকে থামাতে হলে সাধারণ কিছুতে কাজ হবে না, চাই বড় কোনো জানেওয়ালা ওঝা। পরদিন বিকেলেই পাশের জেলা থেকে খবর দিয়ে আনা হলো বিখ্যাত ওঝা হাতেম আলীকে। বয়সের ভারে নিচু হলেও তার চোখের দৃষ্টি ছিল তীক্ষ্ণ, যেন সবকিছু ভেদ করে দেখতে পারেন। হাতে একটা পুরনো কিতাব, গলায় রুদ্রাক্ষের মালা এবং কোমরে ঝুলানো পিতলের ছোট ছোট বাটি। পালপাড়ায় পা রাখতেই তিনি নাক কুঁচকে বললেন, বাতাসে শুধু কবরের পচা গন্ধ আর অতৃপ্ত আত্মার হাহাকার। তাকে সোজাসুজি নিয়ে যাওয়া হলো সেই অভিশপ্ত বাঁশঝাড়ের পাশের ভাঙা কবরের কাছে। কবরটা তখনও ধসে যাওয়া অবস্থায়, যেন ভেতর থেকে কেউ অনবরত বেরিয়ে আসার চেষ্টা করছে। হাতে মোছা কবরের দিকে তাকিয়ে গভীর ধ্যানমগ্ন হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর চোখ খুলে তিনি গভীর স্বরে বললেন, এই লোকটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছে। তার আত্মা না পারছে ওপারে যেতে, না পারছে কবরে শান্তিতে ঘুমাতে। আর ওর কবর ভেঙে যাওয়ার কারণ হলো মাটি ওকে গ্রহণ করতে চাইছে না। ও এখন গ্রামের মানুষের ওপর ভর করে মুক্তি খুঁজছে। সমাধানের জন্য শুরু হলো মহাযজ্ঞ। মাগরিবের নামাজের পর গ্রামের লোকজনকে কবরস্থানের আশেপাশে যেতে নিষেধ করা হলো। কবরস্থানের ঠিক মাঝখানে ওঝা হাতেম আলী মস্ত বড় একটা বৃত্ত আঁকলেন। তার ভেতর লাল কাপড়, কালো সুতো আর কিছু অপরিচিত শিকড় বাকড় সাজালেন। বৃত্তের চারপাশে রাখা হলো জ্বলন্ত মাটির প্রদীপ।
গভীর রাত যখন হলো, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ওঝা তার কিতাব খুলে অদ্ভুত এক সুরে মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের সাথে সাথে তিনি মাঝে মাঝে বাটি থেকে লাল জল নিয়ে আগুনে ছিটিয়ে দিচ্ছিলেন, ফলে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল। হঠাৎ করে কবরের দিক থেকে একটা ভারী দীর্ঘশ্বাস শোনা গেল। ওঝার মন্ত্রের জোর যেন আরো বেড়ে গেল। তিনি ডাকলেন, আয়, যেখানেই থাকিস, কবরের ভেতর দম বন্ধ হয়ে আসা অপশক্তি, এবার ফিরে আয়। হঠাৎ করে কবরস্থানের বড় বড় বটগাছের ডালপালা মরমর করে উঠতে লাগলো। এক অদ্ভুত ঠান্ডা বাতাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। রহমান চাচা, রহিমা খালা এবং অন্যরা যারা দূরে দাঁড়িয়ে দেখছিলেন, তারা দেখল আবছা অন্ধকারে সেই লোকটার অবয়ব ধীরে ধীরে কবরের মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। তার চোখ দুটো লাল আগুন, গলার কালো দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। ওঝা হাতেম আলী নির্ভীক চিত্তে তার পিতলের বাটি থেকে কিছুটা জল নিয়ে লোকটার দিকে ছিটিয়ে দিলেন এবং বললেন, তোর শাস্তি আজ এখানেই শেষ। কবরে ফিরে যা এবং মাটিকে শান্ত হতে দে। সেই জলের স্পর্শে লোকটা তীব্র আর্তনাদ করে উঠল, যে আর্তনাদ পুরো পালপাড়ার মানুষের ঘুম কেড়ে নিয়েছিল। ওঝা তখন তার পুরনো কিতাব থেকে একটি বিশেষ দোয়া পড়তে শুরু করলেন এবং তার মন্ত্রপুত জল ক্রমাগত লোকটার দিকে ছিটাতে লাগলেন। আস্তে আস্তে লোকটার অবয়ব ফিকে হয়ে আসতে শুরু করলো। ওঝা শেষবার মন্ত্র পড়ে একটা রূপালী পেরেক নিয়ে লোকটার ধসে যাওয়া কবরের মাটির ভেতর গেঁথে দিলেন। সঙ্গে সঙ্গে লোকটা কবরের ভেতর ঢুকে গেল এবং ধসে যাওয়া কবরটা আপনা আপনি ঠিক হয়ে গেল। এরপর ওঝা সবাইকে একত্রিত করে একটা বড় পিতলের তাবিজ বের করলেন। বললেন, এই তাবিজটা কবরের মাটিতে পুঁতে দাও এবং কবরের চারপাশের বাঁশধারে আরও ছোট ছোট কিছু তাবিজ ঝোলানো হোক। এগুলো এই আত্মার অতৃপ্ত বাসনাকে বেঁধে রাখবে। সকালে গ্রামবাসী দেখল কবরটা একদম ঠিকঠাক, আর আগের মতো মাটি ধসে যায়নি। সেই রাতের পর থেকে পালপাড়ার মানুষ আর কখনো সেই ভৌতিক আতঙ্কের মুখোমুখি হয়নি। আব্দুর রহমান চাচা নির্বিঘ্নে টহল দিচ্ছেন, করিম মাঝি শান্ত নদীতে নৌকা চালাচ্ছেন, আর স্কুল মাস্টার রফিক সাহেব নির্ভয়ে স্কুল থেকে ফিরছেন। ছোট্ট অপু আবার হেসে খেলতে শুরু করেছে। ওঝা হাতেম আলীর দেওয়া তাবিজ আর ঝাড়ফুঁকের শক্তিতে পালপাড়ার সেই অভিশপ্ত কবরের রহস্য চিরতরে সমাধিস্থ হলো। গ্রামটা ফিরে পেল তার হারিয়ে যাওয়া উৎসবমুখর পরিবেশ। সকাল হলো, পালপাড়া আবার শান্ত হলো ঠিকই, কিন্তু সেই রাতের সেই বীভৎস আর্তনাদ কি সত্যি গ্রামবাসীর মন থেকে মুছে গেছে? ওঝা হাতেম আলীর সেই রূপালী পেরেক হয়তো আত্মাকে কবরে বন্দি করেছে, কিন্তু আমাদের মনের গহীনে থেকে যাওয়া সেই ভয়? আমাদের চারপাশে কত এমন না বলা রহস্য ঘুরে বেড়ায়, যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই। আপনি যেখানেই বসে আজ এই ঘটনা শুনছেন, একবার ঘাড় ঘুরিয়ে দেখুন তো, আপনার পেছনে কেউ দাঁড়িয়ে নেই তো? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পালপাড়ার সেই অভিশপ্ত কবরের ছায়া আপনাদের পিছু না নিক, এই কামনায় শেষ করছি আজকের মতো। দেখা হবে আবারও কোনো এক অন্ধকার রাতে, অন্য কোনো সত্য ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর চোখ খোলা রাখুন। শুভরাত্রি।